কথা বলছি আফরানা শান্তা। বলছি অর্থনৈতিক বিশ্লেষক মোহাইমিন পাটোয়ারির লেখা অসাধারণ এক বই গল্পে গল্পে অর্থনীতি, যেখানে গল্পের ভেতরেই লুকিয়ে আছে বিনিয়োগের জটিল বিষয়গুলো। শেয়ার বাজারে বিনিয়োগ করলে লাভ হয় কিভাবে, প্রাইভেট কোম্পানি কিভাবে পাবলিকে রূপান্তরিত হয়। রহস্যময়ী জগৎকে সহজভাবে বুঝতে হলে শুরু করা যাক আজকের গল্প। প্রতি বছর পদ্মরাগ যে টাকা লাভ করে মানিক তার সবটাই অংশীদারদের মাঝে বন্টন করে দেয়। কোনো বছর 1000 টাকা লাভ হলে মানিক রাখে 200 টাকা, আবার কোনো বছর 2000 টাকা লাভ হলে সে রাখে 400 টাকা। যেহেতু তার লাভের অংশ 20%, বাকি সব টাকা অংশীদারদের মাঝে নিয়ম অনুযায়ী ভাগ করে দেয় সে। অর্থাৎ প্রত্যেকে নিজ নিজ মালিকানা অনুযায়ী লাভের অংশ পায়। কিন্তু মানিকের বউ স্বর্ণার কাছে বিষয়টা ভালো লাগে না। সব লাভ খরচ করে ফেললে ব্যবসা বড় হয় কিভাবে, আর ব্যবসা বড় না হলে ভবিষ্যতের লাভ বাড়বে কিভাবে? এই বিষয়টি নিয়ে পরামর্শ করতে স্বর্ণা একদিন মানিককে ডাক দিল। তারপর সে তার চোখে চোখ রেখে বলল, একটা ধাঁধা শোনো। আমাদের বাড়িতে একটি গাছ আছে, সেই গাছে প্রতি বছর 20টি ফল ধরে। 10টি ফল আমি রাখি এবং 10টি ফল রাখে আমার বোন নীলা। প্রতিটি বছর ফল হাতে পাওয়ার পর আমি সবগুলো ফল খেয়ে ফেলি, কিন্তু নীলা বছরে 5টি ফল খায় এবং 5টি ফল চারা বানিয়ে গাছে রোপণ করে। একটু চিন্তা করে বলো তো, আমাদের দুই বোনের মধ্যে বর্তমানে কে বেশি সম্পদ ভোগ করছে? সাথে সাথে মানিক উত্তর দিল, তুমি, কারণ তুমি বছরে 10টি ফল খাচ্ছ, কিন্তু নীলা খাচ্ছে 5টি ফল। স্বর্ণা আরও একটু কাছে এসে জিজ্ঞেস করলো, এবার বলো তো ভবিষ্যতে কে বেশি ফল ভোগ করবে? মানিক একটু চিন্তা করে উত্তর দিল, নীলা, কারণ ভবিষ্যতে তার অনেকগুলো গাছ থাকবে, সেই গাছগুলোতে অনেক বেশি ফল ধরবে। এই কথা শুনে স্বর্ণার চোখ দুটি স্বর্ণের মতো জ্বলজ্বল করে উঠল। দ্বিগুণ উৎসাহ নিয়ে স্বর্ণা বলল, তার মানে বর্তমানে বেশি সম্পদ ভোগ করলে ভবিষ্যতে কম সম্পদ ভোগ করা যায়, আর বর্তমানে কম সম্পদ ভোগ করে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করলে ভবিষ্যতে বেশি সম্পদ ভোগ করা যায়। মানিক হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ল। স্বর্ণা এবার জিজ্ঞেস করল, ভবিষ্যতে নীলা বেশি ভোগ করবে ঠিক আছে, কিন্তু কার স্থায়ী সম্পদ বেশি হবে বলো তো? মানিক এবার বলল, তাও নীলা, কারণ ভবিষ্যতে তার অনেকগুলো গাছ হবে, যার মালিক হবে নীলা। যেহেতু গাছ মূল্যবান সম্পদ, ভবিষ্যতে নীলা অনেক বেশি সম্পদশালী হবে। স্বর্ণা এবার বলল, এটা যদি বুঝে থাকো আমাকে একটু বুঝিয়ে বলো দেখি, পদ্মরাগের সব আয় দিয়ে দিচ্ছ কেন? পুনরায় বিনিয়োগ করলে ভালো হতো না? মানিক বলল, পুনর্বিনিয়োগ করলে ব্যবসা বড় হতো সত্য, কিন্তু সেই ক্ষেত্রে অংশীদারদের লাভ দিতাম কি করে? সবাই তো লাভের আশায় শেয়ার কিনেছে, লাভ না পেলে শেয়ারের মূল্য থাকবে, যেটাকে আমরা শেয়ার মার্কেটে ডিভিডেন্ড বলি। মানিকের উত্তর শুনে স্বর্ণা একটু মুষড়ে পড়ল। বণিক বাড়ির মেয়ে সে, ছোটবেলা থেকেই ব্যবসার উত্থান পতন দেখে মানুষ হয়েছে। একটি উন্নয়নশীল ব্যবসার সফলতা বিনিয়োগের সাথে কত নিবিড়ভাবে জড়িত তা খুব ভালোভাবেই তার জানা। কিন্তু মানিককে বিষয়টি কিভাবে বোঝাবে তা তার জানা ছিল না। কিছুক্ষণ চুপ করে কথা গুছিয়ে আবার বলতে শুরু করলো, আচ্ছা, একটা ছোট বাছুর দুধ দেয় না, বাচ্চাও দেয় না, কিন্তু তারপরেও এর দাম বাড়ে কেন? 6 মাসের বাছুরের তুলনায় 1.5 বছরের বাছুরের দাম বেশি হয় কেন? স্বর্ণার প্রশ্ন শুনে মানিক একটু থতমত খেল। হঠাৎ এমন প্রশ্ন! কোনো উত্তর দেবার সুযোগ পাবার আগেই স্বর্ণা ফের প্রশ্ন করল, যে গাছ এখনো ফল দেওয়া শুরু করেনি
কিন্তু আকারে বড় হচ্ছে, তার মূল্য কেন বৃদ্ধি পায়? এবার মানিক বলল, কারণ ভবিষ্যতে গাছটি ফল দেবে, সেই ফল দেওয়ার দিন যত সামনে আসতে থাকবে গাছের মূল্য তত বৃদ্ধি পাবে। ঘরের কোণে একটি কুপি বাতি জ্বলছিল, তার আলো এসে পড়ছিল স্বর্ণার মুখে। মানিকের উত্তরে সেই মুখ কাঞ্চনের মতো চকচক করে উঠল। ঠিক বলেছ, মাছের ব্যবসাও ঠিক তেমন। সব টাকা খরচ না করে বিনিয়োগ করলে ভবিষ্যতে অধিক সম্পদ অর্জিত হবে এবং অধিক আয় হবে। সেই দিন যত কাছে আসবে শেয়ারের দাম তত বৃদ্ধি পাবে, যাকে আমরা রাশভারী ভাষায় ক্যাপিটাল গেইন বলে থাকি। বিষয়টি মানিক বুঝতে পারল, কিন্তু একটা প্রশ্ন তার মনে খচখচ করছিল। আর ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, যারা টাকা দিয়ে শেয়ার কিনলো তারা যদি লাভ না পায় খুব বেজার হবে না? স্বর্ণা শান্ত মুখে উত্তর দিল, বিনিয়োগ করলে চলতি টাকা হাতে পাবে না এটা সত্য, কিন্তু তাই বলে কেউ বেজার হবে না। একটি গাই বাছুর বর্তমানে দুধ না দিলেও ভবিষ্যতে দেবে, এই আশাতে যেমন এর দাম বাড়ে, ঠিক তেমনি ব্যবসায় বিনিয়োগ করলে বর্তমানে টাকা না আসলেও ভবিষ্যতে আসবে, সেই আশাতে শেয়ারের দাম বাড়তে থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, শেয়ার একটি কোম্পানির মোট সম্পদের মালিকানার প্রতীক। কোম্পানির সম্পদ যত বেশি হবে শেয়ার হোল্ডাররা তত বেশি সম্পদের মালিক হবে এবং এভাবে শেয়ারের দাম বাড়বে। কারোর ক্যাশ টাকার খুব প্রয়োজন পড়লে হাতের শেয়ারগুলোর একাংশ বিক্রি করে দিতে পারে, এভাবেই সে সম্পদকে ক্যাশ করে নেবে। এর জন্য তোমাকে কেউ দুষবে না, বরং বেশি দাম পেয়ে সবাই আরও খুশি হবে। স্ত্রীর বুদ্ধিদীপ্ত উত্তর শুনে মানিক মুচকি হাসি দিল। পরদিন সকালে মানিক সকল ব্যবসা অংশীদারদের নিয়ে একটি বৈঠক ডাকল, অর্থাৎ জেনারেল মিটিং। তারপর ভোটাভুটি করে ঠিক করলো, এখন থেকে অংশীদাররা ব্যবসার মোট আয়ের অর্ধেকটা হাতে পাবে এবং বাকি অর্ধেকটা ব্যবসায় পুনর্বিনিয়োগ করবে, অর্থাৎ সহজ ভাষায় যাকে বলে ডিভিডেন্ড অ্যান্ড রিটার্ন আর্নিং। একটি কোম্পানির জন্য যা খুবই সাধারণ শব্দ। এই সিদ্ধান্ত গ্রহণের পর সেই বছর লাভ আসলো 1,000 টাকা। এই লাভের অর্ধেক টাকা বা 500 টাকা 100টি শেয়ারের মাঝে ভাগ করে দেয়া হলো। সেই হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে অংশীদারদের 5 টাকা করে লাভের টাকা দেওয়া হলো। বাকি 500 টাকায় নতুন 2টি জাল বোনা হলো এবং একটি নৌকা কেনা হলো। এই বিনিয়োগের ফলে পদ্মরাগের আর জাল কিংবা নৌকা ভাড়া নেওয়ার খরচ গুনতে হলো না, তাই বছর বছর লাভ থাকলো বাড়তি। এই বাড়তি লাভকে কাজে লাগিয়ে বাড়তি বিনিয়োগ করা হলো। এভাবে ব্যবসা বড় থেকে বড় হতে লাগলো এবং সব অংশীদারদের সম্পদ এবং আয় বৃদ্ধি পেতে থাকলো। এবারে গল্পচ্ছলে বোঝার চেষ্টা করব ইনিশিয়াল পাবলিক অফারিং কি। মানিকদের গ্রামের অদূরেই হাতিয়ামুড়ি গ্রামের অবস্থান। সেই গ্রামে রতন ব্যাপারী নামে এক মধ্যবয়সী ব্যবসায়ী বসবাস করে। যুবক বয়সে রতন তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে একটি শাড়ি তৈরির কারখানা দিয়েছিল। ভালোই যাচ্ছিল তার দিনকাল, কিন্তু একদিন মস্ত বড় সমস্যায় পড়ল রতন। শিল্প বিপ্লবের প্রভাবে তার বুননে নতুন নতুন প্রযুক্তি আসা শুরু করলো। সেগুলো অর্জন করতে না পারলে বিলেতের পোশাক খাতের সাথে সে পাল্লা দিয়ে উঠতে পারছিল না। একদিকে নতুন যন্ত্রপাতি কেনা প্রয়োজন, অন্যদিকে যন্ত্রপাতি কেনার মতো টাকা পয়সা তার হাতে নেই। কিভাবে প্রতিযোগিতার বাজারে টিকে থাকবে, কিভাবে সংসার চালাবে তা নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়ল সে। রতনের কষ্ট দেখে তার বন্ধু রূপাই পরামর্শ দিল, কয়েক গ্রাম পরেই মানিক নামে গৃহস্থ থাকে, আগে রাখাল ছিল সে, পরে কি যেন কি করে তার দিন বদলে গেছে। চল কালকে আমরা সেখানে যাই, ওনার সাথে সমস্যাটি নিয়ে পরামর্শ করে আসি। রূপাইয়ের কথা শুনে রতন যেতে রাজি হলো।
তাই পরদিন সকালে পিঠাপুলি খেয়ে দুই বন্ধু রওনা দিল মানিকদের বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছার পর মানিককে পেয়ে তারা তাদের সমস্যার কথা খুলে বলল। সব কিছু শুনে মানিক বলল, আপনার সাথে অংশীদারিত্বে ব্যবসা করবে এমন কোনো ধনী ব্যক্তি কি গ্রামে আছে? থাকলে আপনি তার সাথে ব্যবসা করে পুঁজি তোলার চেষ্টা করতে পারেন, অর্থাৎ প্রাইভেট পার্টনারশিপ। জবাবে রতন বলল, গ্রামের সবাই নিতান্ত খেটে খাওয়া মানুষ, এতগুলো টাকা দিতে পারবে এমন কাউকে আমার জানা নেই। মানিক বলল, আচ্ছা তাহলে আপনি পুঁজিবাজারে পাবলিক শেয়ার ছাড়েন বা আইপিওতে যান। এতক্ষণ পাশে বসে সব কথা শুনছিল রূপাই। এবার সে মুখ করল, ভাইজান, রতনকে যে আপনি শেয়ার ছাড়তে বললেন, এই শেয়ার কে কত দামে কিনবে, কি পরিমাণ শেয়ার ছাড়া প্রয়োজন, প্রতিটি শেয়ারের বিপরীতে কি পরিমাণ মালিকানা দেওয়া হবে, এগুলো আমরা কিভাবে বুঝব? মানিক জবাবে বলল, একজন সাধারণ ব্যবসায়ীর পক্ষে এই জটিল হিসাবগুলো বোঝা সত্যিই কঠিন। একজন ব্যবসায়ী সব হিসাব রাখবে তা তো সম্ভব নাও হতে পারে। এজন্য ব্যবসায়ীরা ইনভেস্টমেন্ট ব্যাংকের শরণাপন্ন হয়। যেহেতু গ্রামে কোনো ইনভেস্টমেন্ট ব্যাংক নেই, সবচেয়ে ভালো হয় শহরে গেলে। আমাদের অঞ্চলে এমন একটি প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে হীরা সাহেবের প্রতিষ্ঠান। আপনারা তার সাথে দেখা করলে এই জাতীয় সমস্যাগুলোর সমাধান পাবেন। সেদিন সন্ধ্যা নাগাদ দুই বন্ধু বাড়ি ফিরে আসলো। পরদিন সকালে কাগজপত্র গুছিয়ে চিরামুড়ি সাথে রতন রূপাই চলল শহরের উদ্দেশ্যে। শহরে গিয়ে তারা হীরা সাহেবকে সমস্ত বিষয় বুঝিয়ে বলল এবং এই ব্যাপারে পরামর্শ চাইল। গম্ভীর মুখে তিনি বললেন, সাধারণত আইপিওর জন্য একটি ইনভেস্টমেন্ট ব্যাংকের হাতে দায়িত্ব বুঝিয়ে দেয় কোম্পানিরা। অত্র এলাকায় আমরাই একমাত্র এই কাজ করি। আপনি চাইলে আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে আমরা আপনার কোম্পানির আইপিওর সম্পূর্ণ দায়িত্ব নেব। হীরা সাহেবের কথা শুনে 7 পা চিন্তা ভাবনা করে রতন তার হাতেই কাজ বুঝিয়ে দিল। কাজ বুঝে পেয়ে হীরা সাহেব ব্যবসার লাভ ক্ষতি, সম্পত্তির বিবরণ, দেনা পাওনা বিশ্লেষণ করে সরেজমিন সব কিছু পরীক্ষা করলেন। তারপর তিনি একটি মূল্যায়ন রিপোর্ট তৈরি করে নিজ হাতে তাতে স্বাক্ষর করে দিলেন। এবার তিনি রতনকে বললেন, আমরা 20টি শেয়ার ছাড়ব। প্রতিটি শেয়ারের দাম হবে 50 টাকা এবং একটি শেয়ারের বিনিময়ে একজন ব্যক্তি পাবে মালিকানার 1%। পুরো কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব আমাদের। এই কথা বলে তিনি ঢাক ঢোল পিটিয়ে প্রচার করলেন, আগামী বাংলা মাসের 2 তারিখে পুঁজিবাজারে রতনের ব্যবসার 20টি শেয়ার ছাড়া হবে। প্রতিটি শেয়ারের মূল্য ধার্য করা হয়েছে 50 টাকা এবং শেয়ার প্রতি একজন বিনিয়োগকারী পাবে ব্যবসার 1% মালিকানা। যারা যারা কিনতে আগ্রহী তারা আবেদন বাক্সে দরখাস্ত জমা দিন। এই ঘোষণা শুনে সকলে খোঁজ খবর নিয়ে এবং হীরা সাহেবের রিপোর্ট পড়ে শেয়ার কিনতে আগ্রহী হলো। বাজারে মোট 20টি শেয়ারের বিপরীতে আবেদন পড়ল 30টি। তাদের মধ্যে লটারি করে মোট 20 জন ভাগ্যবান ব্যক্তিকে নির্বাচিত করে তাদের কাছে শেয়ারগুলো বিক্রি করা হলো। এই হচ্ছে আধুনিক যুগের আইপিও। আইপিওর মাধ্যমে একটি কোম্পানি পুঁজি বাজারে প্রবেশ করে। আজকে এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে ঝুঁকি কমিয়ে লাভের অংশ বাড়ানো যায়, অর্থাৎ পোর্টফোলিও সম্পর্কে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আপনার উপর শান্তি বর্ষিত হোক।